আরও একটা খেলার আড্ডার ব্র্যান্ড নিউ শো জাতীয় নির্বাচনের দুয়ারে দাঁড়িয়ে রয়েছি আমরা। নির্বাচনের উত্তাপ লেগেছে সবার গায়ে। এমন উত্তাপে ক্রীড়াঙ্গনের ঘটনার সমগ্র কিছুটা পেছনে পড়ে থাকে বইকি। তারপরও এমন উত্তাপ কোথাও না কোথাও ছুঁয়ে যায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও বিভিন্ন ফেডারেশনকেও। নতুন সরকার এলে কতটা উত্থান হতে পারে ফুটবল বা ক্রিকেটে, তাই নিয়ে হয়ে যাক আজকের আলোচনা। নতুন কিছুর আগমন সবসময় যে ভালো কিছু বয়ে আনে তা নয়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্রীড়া ক্ষেত্রে কোন দিকে আমরা এগিয়েছি আর কোন দিকে আমরা পিছিয়েছি তা নিয়েও হতে পারে লম্বা আলোচনা। আজকে ডিবিসি খেলার আড্ডায় সাথে আছে আমি তাইবনত। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম এবং আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরফুল ইসলাম রনি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফাহাদ করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একেবারে নির্বাচন তো একেবারে এই ঘন্টা বেজে গেল বোধ হয়। তো নির্বাচন এলে যেটা হয় যে এই আপনারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপরও কোথাও না কোথাও সরকার চায় কিছুটা হেল্প করতে, সেটা হেল্প হয় কখনো কখনো হয়তো আপনাদের চাওয়ার বিরুদ্ধে চলে যায়। আসলে কতটা প্রভাবিত হয় ফেডারেশনগুলো বা বাফুফে যখন নির্বাচনের মাধ্যমে নতুন একটা সরকার আসে? ধন্যবাদ আপনাকে। প্রথমত ইউর ভেরি রাইট, স্পোর্টস ফেডারেশনগুলির রোল যেরকম, আমরা তো আসলে আমাদের পাবলিক সেক্টর কিংবা গভর্নমেন্টের সাথে একসাথে হয়ে আমাদের কাজ করতে হয়। বিকজ একটা কমন ফ্যাক্টর হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলি, আপনি যদি চিন্তা করে দেখেন যে ন্যাশনাল যে ইনফ্রাস্ট্রাকচার সব কিন্তু 100% গভর্নমেন্ট ওনড। আমাদেরকে ব্যবহার করতে দেয় ওনারা, বাট অ্যাকচুয়ালি ওনারশিপ অ্যান্ড কাস্টোডিয়ান তারাই থাকে। সো উইচ ইজ এ ফান্ডামেন্টাল থিং আমাদের জন্য, অ্যাটলিস্ট ফুটবলের জন্য, কারণ খেলার মাঠ এবং খেলার স্ট্রাকচারের উপরেই তো আমরা বেস করে চলি। সো ডেফিনেটলি একটা সম্পর্ক থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম ফুটবল ফেডারেশন ইজ বিট ডিফারেন্ট দ্যান এনি আদার ফেডারেশন ইন বাংলাদেশ, বিকজ আমরা ফিফার আন্ডারে। অ্যান্ড আপনি জানেন ফিফার কমপ্লায়েন্স ইজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিক্টেস্ট। আর তার চেয়ে বড় কথা, অ্যাবসলিউটলি কোনো রকম গভর্নমেন্ট ইন্টারফারেন্স ওরা অ্যালাউ করে না। আপনি দেখেছেন লাস্ট হিস্ট্রিতে ইন্ডিয়ার মতো এত বড় দেশও কিন্তু ব্যান খেয়েছে, রাইট। এবং ইউরোপের অনেক দেশ ব্যান খেয়েছে, পাকিস্তান অনেক দিন ব্যান্ডে ছিল, এখন আস্তে আস্তে ওরা উঠে উঠছে। সো ইটস ভেরি স্ট্রিক্ট। আমাদের এখানে যদি একটু দেখে ফিফা কোনোভাবে যে কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স হচ্ছে, গুড অ্যান্ড ব্যাড ডাজন্ট ম্যাটার, ইন্টারফারেন্স হলেই দ্য নেক্সট স্টেপ ইজ ব্যান্ড, অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো ওই দিকটা একটা আছে। বাট এগেইন যেটা আমি বলি, এটা বাংলাদেশ বলে না, পৃথিবীর সব দেশেই গভর্নমেন্টের সাথে মিলেই কিন্তু স্পোর্টস ফেডারেশনগুলি গ্রো করে। সো একটা হেলদি মিউচুয়াল রেসপেক্ট রিলেশনটা খুবই দরকার। আর আমি সবসময় একটা কথা বলি, ছোটো মুখে বড় কথা হয়ে যায়, যে সবসময় আশা করি যে সরকারই আসুক, সরকার যেন স্পোর্টস বান্ধব হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু বেশি চাওয়া না, আপনি যতক্ষণ পর্যন্ত স্পোর্টসটাকে অ্যাপ্রিসিয়েট করেন, দ্যাট ইজ গুড এনাফ। রেস্ট কিন্তু আমরা আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে চালিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, সরকার যেন স্পোর্টস বান্ধব হয়। আমি যদি বিএনপির ইশতেহারটা দেখি, দুজনকেই বলছি, সেখানে পেশা স্পোর্টস যেন পেশা এবং জীবিকার মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করা হয়, এরকম একটা ইশতেহার, একটা পয়েন্ট রয়েছে। আমরা যদি জামাতেরটা দেখি, সেখানে 12, 13, 14, 15, 16 অনেকগুলো পয়েন্ট তারা সেখানে টেনেছে। যেমন ট্যালেন্ট হান্ট তারা করতে চায়, এরকম ইশতেহারে তাদের পয়েন্ট রয়েছে। তারা সিন্ডিকেট ভেঙে দিতে চায় স্পোর্টসে, সেখানে তো রয়েছে। আরফুল ইসলাম রনি, কতটা আশাবাদী আপনি নতুন সরকার এলে? ক্রীড়াঙ্গন কতটা আগাবে? খুব একটা আশাবাদী না, যতক্ষণ পর্যন্ত না দেখছি। কারণ কি, আমরা তো অনেক পোর খাওয়া, অনেক সময় অনেক কিছুই দেখেছি। সো ইশতেহারে ভালো ভালো কথা থাকে, শুধু স্পোর্টস না, গোটা দেশ নিয়েই থাকে। আলটিমেটলি কতটা সেগুলো বাস্তবায়িত হয় সেগুলো তো আমরা যুগ যুগ ধরেই দেখে আসছি। ইনফ্যাক্ট 5ই আগস্টের পর আমি খুব অতীতে আছি না, রিসেন্ট উদাহরণ যদি দিই, 5ই আগস্টের পর ভেবেছিলাম যখন স্পোর্টসে, আমি যেহেতু ক্রিকেট নিয়ে বেশি কাজ করি, ক্রিকেট বোর্ডে পরিবর্তন এসেছে 2 দফায়। যতটা আশা করেছিলাম তার ছিটে ফোটাও আসলে পূরণ হয়নি। সো পিছিয়েছে মনে হচ্ছে আপনার ক্রিকেটটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যে অবস্থায় আছে, আমি মনে করি স্মরণকালের সবচেয়ে নাজুক অবস্থায় আছে। স্মরণকালের সবচেয়ে নাজুক, সবচেয়ে বিশৃঙ্খল এবং সবচেয়ে অগোছালো অবস্থায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু এই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে গেল না এই কারণে নয়, উইদিন দ্য ক্রিকেট বোর্ড সবকিছু মিলিয়ে খুবই বিশৃঙ্খল অবস্থায় আছে। তো এটা তো হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় খেলা তো আমরা ক্রিকেট, ফুটবল তো ডেফিনেটলি অনেক জনপ্রিয়, কিন্তু এখানে এরকম হতে পারে না যে অবস্থায় বাংলাদেশ ক্রিকেট এখন চলছে। স্পেশালি গত দুটো প্রেসিডেন্ট যদি বলি, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল, দুজন তো ক্রিকেটার, ফর্মার ক্যাপ্টেন, আমাদের ন্যাশনাল আইকন দুজনেই। বুলবুল ভাই তো আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন, আমাদের ফার্স্ট টেস্টে সেঞ্চুরি, তার প্রথমবার কোনো ক্যাপ্টেন হলো সভাপতি, এটাও তো একটা আমাদের আশার জায়গা। হ্যাঁ, এই জন্য অনেক বেশি আশার জায়গা ছিল। স্পেশালি বুলবুল ভাই দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে না, তিনি কাজ করেছেন আসলে ডেভেলপমেন্ট পর্যায়ে। স্টিল তিনি তো দেখেছেন। কোথাও কি আপনার এটা মনে হয় যে তারা আসলে একটু আনলাকিও? কারণ আগের যে যারা চালিয়েছেন পরিচালনা পর্ষদ ছিল, তাদের অনেক কর্মকাণ্ডটা তাদের ঘাড়ে এসে পড়েছে।
হ্যাঁ, কিছু তো দায়িত্ব মানে চলে আসে, জেটটা চলে আসে, কিন্তু তাদের অনেক কিছু করার সুযোগও ছিল সেখানে। তারা আমি মনে করি ভজকটও পাকিয়েছেন অনেক ক্ষেত্রে, এবং স্পেশালি মানে ফুটবল ফেডারেশনে যেটা হলো যে আমি শিওর যে ফুটবল নির্বাচনে যে দলই আসুক, ফুটবল ফেডারেশনে খুব বেশি কিছু হবে না, সেখানে নড়চড় হবে না, ইউ নো দ্যাট। মানে ফিফা এতটা স্ট্রিক্ট এসব ক্ষেত্রে, এবং বাংলাদেশের আগে ব্যান্ড হয়েছে অনেক আগে। আমরা তো দেখেছি অস্ট্রেলিয়া খেলতে আসেনি ক্রিকেট টিম, কিন্তু ফুটবল টিমকে ফুটবল ঠিকই team আসতে আসতে হয়েছে। ইন্ডিয়া লাস্ট ইয়ার আসলো, নভেম্বর আসে খেলতে ইন্ডিয়া। আসছে। কিন্তু আমি এটাও জানি যে সরকার পরিবর্তন হলে ক্রিকেট বোর্ডের পরিবর্তনের চান্স কতটা তীব্র, এবং সেজন্যই বলছি ক্রিকেট বোর্ডের গত নির্বাচনটা যেভাবে হয়েছে, মানে পাপন ভাইদের সময় যেটা হয়েছে, তা আমরা প্রচুর লেখালেখি বলাবলি করেছি, সেটা একটা সাজানো নির্বাচন বেশিরভাগ সময় হতো, কিন্তু এবার তো আসলে সাজানো নির্বাচন নতুন মাত্রায় তারা নিয়ে গেছেন আর কি। মানে এরকম আমি দেখিনি আমার ক্যারিয়ারে। সো সেটাই বলছি যে আসলে মানে আসার জায়গাটা এত কম, কারণ আলটিমেটলি যাদের দিকে আমরা বেশি তাকিয়েছিলাম তারাই সবচেয়ে বেশি হতাশ করেছেন আমাদের। সো তারা যদি, যারা ইশতেহারে আছে খুব ভালো ভালো কথা, এটার অর্ধেকও যদি তারা পূরণ করতে সিন্ডিকেট পারে, ভাঙার I'll be কথা more than আছে happy। জামাতের ইশতেহারে, সিন্ডিকেট ভাঙা তো মোটামুটি ইম্পসিবল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সত্যিকার অর্থে যদি তাদের মানে সদিচ্ছা থাকে তাহলেও সম্ভব, কিন্তু সেটা মানে সত্যিকার অর্থে সদিচ্ছা থাকতে হবে। সরকার পরিবর্তনের পর যেটা হয়, যে যখন আসলে তারা ক্ষমতায় আসেন, ক্ষমতার বাইরে থাকলে মানসিকতা একরকম থাকে, ক্ষমতা যখন আপনি চেয়ারে থাকবেন তো ক্ষমতা মানে তখন মানসিকতা উত্তাপটা বদলে বেড়ে যায় যায়। তখন, So, হ্যাঁ। আমি দেখতে চাইবো আর কি, যেটা বললাম যে অর্ধেক হলেও আইল বি মোর দেন জি হ্যাপি। জি আমিনুল, বিএনপির যিনি ক্রীড়া সম্পাদক রয়েছেন আমিনুল, উনি তো বেশ সোচ্চার, বেশ ব্যস্ত সময় পার করছেন, এবং ফুটবল নিয়ে তো অবশ্যই কিছু বলছেন না, ক্রিকেট নিয়ে স্পষ্টভাবে বলছেন, যা ওনার কাছে মনে হচ্ছে ঠিক হচ্ছে না। ওনার কথাবার্তা শুনে তো আমরা একটু আশাবাদী হতে পারি, ফাত করিম। দেখুন, এগেইন আমিনুল ভাই কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উনি এক্স ফুটবলার, এক্স ন্যাশনাল ফুটবলার, সাফ জয়ী ফুটবলার, ক্যাপ্টেন অ্যান্ড সো অন, এবং স্পোর্টসের প্রতি ওনার যে ভালোবাসা এটা কিন্তু নতুন না। ইন ভ্যারিয়াস ক্যাপাসিটিস উনি কিন্তু সবসময় স্পোর্টস নিয়ে একটা ট্রু স্পোর্টসম্যান যাকে বলে আর কি। সো ওনার থেকে এই ধরনের জিনিস আমরা অবশ্যই আশা করি, এবং আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ওনার বক্তব্য শুনে মনে হয় হি ইজ ভেরি সিনসিয়ার। সো ইন ডিউ প্রসেস যদি কোনো দায়িত্ব উনি পান, কিংবা দায়িত্ব না পেলেও উনি কিন্তু আমার মনে হয় সবসময় স্পোর্টসের সাথেই থাকবেন। দ্যাটস হোয়াট আই ফার্মলি বিলিভ। বাট আপনি যেহেতু ইশতেহার নিয়ে কথা বলছেন, আমি জনাব তারেক রহমান সাহেব আজকে যেটা বললেন যে পেশা কথাটা বলছেন, আই থিঙ্ক দিস ইজ এ ভেরি স্ট্রং পয়েন্ট। আমার মনে হয় না কোনো পলিটিক্যাল পার্টি স্পোর্টসকে একটা পেশা হিসেবে আগে কেউ আইডেন্টিফাই করেছে। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি স্ট্রং সিগন্যাল। এবং আমাদের দেশে কিন্তু ইটস এ বিগ ক্রাইসিস। আমরা কিন্তু আপনি দেখেন যে স্পোর্টসম্যান মানে আপনি যদি চিন্তা করেন আমার আপনার বাসায় আমাদের প্যারেন্টসরা, কিংবা আমরাও অ্যাজ এ প্যারেন্টস, আমরা কি চাই আমাদের ছেলে কিংবা মেয়ে স্পোর্টসম্যান হোক? রাইট। আমরা কিন্তু উই ডোন্ট হ্যাভ দ্যাট কালচার, যেটা কিন্তু আপনি ভারতেও যদি যান, পাকিস্তানে যদি যান, এখানে স্বপ্ন দেখে বাপ আমার ছেলে ক্রিকেটার হোক, কথার কথা। আপনি মিডল ইস্টে যান, ওরা ভাবে আমার ছেলে ফুটবলার হোক। সো স্পোর্টসম্যান হওয়াটা অ্যাজ এ প্রফেশন, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস ওনারা আইডেন্টিফাই করেছে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে, এবং আমি আশা করি ভাই যেমন করে বললো যদি এটাতে আসলেই ওনারা এটাতে ইমপ্লিমেন্ট করে, আই থিঙ্ক দিস উইল বি এ গেম চেঞ্জার। বিকজ স্পোর্টস অ্যাজ এ প্রফেশন যদি আমরা বাংলাদেশে আনতে পারি, দ্যাট উইল বি এ গেম চেঞ্জার, এবং আমার মনে হয় এটার অনেক পজিটিভ অ্যাট্রিবিউট আছে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট যে এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে, কারণ আমরা সবসময় কিন্তু উনি যেটা বললেন ইশতেহার আমরা বলি আমরা এটা করবো সেটা করবো, উইচ ইজ ফাইন, এটা পজিটিভ। আমরা আমাদের নির্বাচনের সময় আমরা অনেক কিছু বলেছি, বাট কি বলেছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে যে স্পোর্টসম্যানকে যে একটা প্রফেশন দেবে আইডেন্টিফাই করা হয়েছে, দিস ইজ সামথিং নিউ। অ্যাটলিস্ট আমি দেখিনি, আমি অন্যান্য বিগত আমলের ইশতেহার বলেন, বিগত আমলের স্পোর্টস ডিসকাশনও এটা আমি দেখিনি। সো আমি আজকে এটা আই নোটেড আউট, অ্যান্ড আই রিয়েলি হোপ ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি যে তারা যদি সরকারে আসেন, আমার মনে হয় দে উইল ওয়ার্ক অন দিস, বিকজ অ্যান্ড দিস উইল বি জেনুইনলি অত্যন্ত পজিটিভ হবে অ্যাক্রস অল স্পোর্টস। আমি ফুটবল নিয়ে কথা বলছি, ইন এনি স্পোর্টস দিস উইল বি গ্রেট থিং। আরেকটা যেটা দেখলাম যে ওরা বলে খুব আর্লি স্কুল থেকে স্পোর্টসকে কম্পালসারি করবে, যেটা কিন্তু ইউরোপ, আমেরিকা এবং ইভেন কি নর্থ আমেরিকান দেশেও আছে। আমাদের দেশে কিন্তু আপনি দেখেন যে আমাদের আমরা ছোটবেলায় যেমন আমাদের মাঠ ছিল স্কুলগুলিতে, এখন কিন্তু মাঠের একটা রেস্ট্রিকশন আছে। ক্রীড়া অফিসারটাকে কিন্তু অনেক সময় ক্রীড়া এবং কালচারাল অফিসারে পরিণত করা হয়। সো এই জিনিসগুলিকে আমরা দেখতে হবে ফান্ডামেন্টালি, একদম গ্রাসরুট লেভেল থেকে। আপনি স্কুল থেকে যদি স্পোর্টসকে আইডেন্টিফাই করেন অ্যাজ সামথিং দ্যাট ইউ মাস্ট ডু, ইউ মাস্ট টেক পার্ট ইন, রিগার্ডলেস এটা ভালো খারাপ দ্যাটস ডিফারেন্ট থিং, বাট আপনাকে পার্ট নিতে হবে, তাহলে কিন্তু আপনার স্পোর্টিং কালচারটা গ্রো ওঠে। অ্যান্ড ইভেনচুয়ালি যদি আপনি স্পোর্টসটাকে প্রফেশন হিসেবে আইডেন্টিফাই করতে চান, উইচ আই বিলিভ এগেইন আমি হাইলাইট করছি ইট উইল বি গেম চেঞ্জার, তখন কিন্তু এই পাথটা আপনার কাছে অনেক মানে দেখা মানে মনে হবে দেয়া ইট ইজ ডুয়েবল, ইট ইজ অ্যাটেইনেবল। রাইট। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি ক্রিকেটার হতে চেয়েছি, আমি হতে পারিনি, কারণ আমাকে পড়াশোনা করতে হবে, প্যারেন্টসরা তা বলতেন। এবং তখন আমার বাবা আমাকে বললেন যে তুমি তাহলে যেহেতু হতে পারলে না, লেটস ট্রাই স্পোর্টস জার্নালিজম। স্পোর্টস জার্নালিজমকে পেশা হিসেবে কেউ বলে না কখনো। ক্রীড়া সাংবাদিকতাকে আমরা পেশা হিসেবে, যেমন বিএনপির ইশতেহারে তো ক্রীড়া সাংবাদিকতার কথা নাই। এই ক্ষেত্রে রনি, কারণ
ক্রীড়া সাংবাদিকরা তো অনেক বড় স্টেক হোল্ডার স্পোর্টসের, Absolutely. কারণ আমরা যা জানাচ্ছি বা জানানোর চেষ্টা করছি সেটাই গণমাধ্যম পর্যন্ত যাচ্ছে। আপনারা আমাদের সেখানে- mirror, সেটা সত্যি কথা, গ্রিন জি, ইয়েলো জি। হোয়াট এভার ইট ইজ, জি আপনি যেটা বলেন আমরা মিরর, তো এই জায়গাটাতেও তো আমার মনে হয় কাজ করার অনেক বড় জায়গা রয়েছে। কারণ রিসেন্টলি বিসিবি পরিচালকের সাথে ক্রীড়া সাংবাদিকদের যেই বাদানুবাদ নিয়ে যে আলোচনা এবং সেখানে সাংবাদিকদের যেভাবে সাধারণ মানুষ ধুয়ে দিচ্ছে রীতিমতো, সেই বিষয়টা তো আমার মনে হয় একটা নজরে থাকা উচিত রনি। না, এটা শুধু ক্রীড়া সাংবাদিকতা নয়, বাংলাদেশের সাংবাদিকতা প্রফেশনটাই আসলে সেভাবে প্রফেশনালি মানে খুব স্ট্রং একটা বেস গড়ে তুলতে পারেনি ওভার দ্য ইয়ার্স। আপনার ইভেন আমি যদি ইন্ডিয়ার দিকে তাকাই, আমি গোটা ইন্ডিয়া বলছি না, জাস্ট কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকাই, ওখানে অনেক প্রফেশনাল বেস আছে স্ট্রং জার্নালিজমের। হয়তো যাদের জার্নালিজমের ধরনটা অনেকের পছন্দ নাও হতে পারে, হয়তো টিভিতে দেখছে যে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু যদি আমি বেসটা ধরি পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে অনেক সেফ অ্যান্ড সিকিউর, যেটা বাংলাদেশে নাই, সেইটারই একটা পার্ট হলো ক্রীড়া সাংবাদিকতা। সো এমনিতে আমি যখন প্রফেশন শুরু করেছি 2009 সালে, তখনও আমাকে অনেকে জিজ্ঞেস করে, হ্যাঁ ঠিক আছে সাংবাদিকতা আর কি করো। হ্যাঁ, আমি তাদেরকে বোঝাতে আমার সময় লেগেছে, ভাই আমি তো এটা করে সময় পাচ্ছি না, সকাল থেকে রাত, হ্যাঁ আমার সারাদিন মাঠে যেয়ে পড়ে থাকতে হচ্ছে, মানে কাজ করতে প্রফেশন হচ্ছে। হিসেবে এটা এখনো অ্যাকসেপ্টেবল না সমাজে। মানে ওই অনেক জায়গায়। গ্রহণযোগ্যতা বা সেটার অনেক কারণও আছে, ফিনান্সিয়াল সিকিউরিটি, জব সিকিউরিটি, সব দিক থেকেই আসলে বাংলাদেশের সাংবাদিকতা পেশাটাই এখন সেভাবে গড়ে ওঠেনি। সো ডেফিনেটলি সাংবাদিকদের বিয়ে কম হয়, বিয়ের চান্সেস কমে যায়। এখন ওটা অনেক গভীর আলোচনার ব্যাপার, যেহেতু আজকে প্রসঙ্গ আলাদা, বাট ডেফিনেটলি এই দিকটাও যদি মানে যে দলগুলো আসছে তা মানে ক্ষমতায় আসতে চায়, তারা যদি এই দিকটা শুধু ক্রীড়া সাংবাদিকতা না, ওভারঅল সাংবাদিকতার দিকে যদি খেয়াল রাখে, তাহলে মানে ডেফিনেটলি আমরা খুবই খুশি রাইট, হব। কূটনৈতিক প্রভাব তো অনেক পরে ফাহাদ করিম, ক্রীড়াঙ্গনে যখন সরকার বদল হয়, হ্যাঁ সেটা ফিফার নিয়ন্ত্রণে বাফুফে থাকলেও প্রভাব তো পড়েই, সেটা বিসিবিতে তো ভয়ঙ্করভাবে পড়ে, সেটা নিশ্চয়ই রনি বলবেন। বাফুফে কিভাবে ডিল করে আসলে, সেখানে এনএসসি রয়েছে, স্পোর্টস মিনিস্ট্রি রয়েছে, তো অনেক বড় সেক্টর সেখানে, আপনি যেহেতু বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনাকে এগুলো ডিল করতে হয়, হাউ ডু ইউ ডু দ্যাট? ডেফিনেটলি, আমি প্রথমে যেটা বলছিলাম যে আমাদের কিন্তু অত্যন্ত বলবো না, আই থিঙ্ক দ্য স্ট্রংগেস্ট পার্টনার ইজ দ্য গভর্নমেন্ট ইটসেলফ, বিকজ তাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা ইউজ করি। এবং আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট সবসময় ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, অ্যাজ দে আর দ্য কাস্টোডিয়ান অফ অল দ্য ইনফ্রাস্ট্রাকচার্স। সো বাট আপনাকে দেখতে হবে ওখানে কিন্তু ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ, ওখানে কিন্তু এমনিতেই পদগুলিতে 2-3 বছর চেঞ্জ হয় কিন্তু, বিকজ ওখানে গভর্নমেন্ট সার্ভিসের জব, একটা টাইম পরে সবাই ট্রান্সফার হয়। ইটস নট দ্যাট যিনি এনএসসিতে আছেন তিনি সারাক্ষণ এনএসসিতেই থাকেন, কিংবা ইট ইজ নট দ্যাট যিনি স্পোর্টস মিনিস্ট্রি আছেন তিনি সারাক্ষণ সেখানে আছেন। বাট আমার যেটা মনে হয়, আমাদের অ্যাটলিস্ট ফুটবলের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আমাদের জিনিসগুলো যেহেতু দীর্ঘদিন ধরে হয়ে আসছে, খুব একটা কখনো অসুবিধা হয় না, টু বি ভেরি অনেস্ট। এবং আমরা দায়িত্ব নিয়েছি কত, এখন বোধহয় অলমোস্ট 1.5 বছর হচ্ছে। আই মাস্ট সে, মানে উই হ্যাভ বিন ভেরি প্রিভিলেজড। আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং মিনিস্ট্রি অফ স্পোর্টস ইউথ থেকে যে ধরনের সাপোর্ট পেয়েছি একদম ফ্রম ডে ওয়ান, I have to be very honest, মানে আমি we are very happy, to be very honest, we are very pleased and grateful also to the interim regime। আমি আপনাকে বলবো, আপনি দেখেন যে বিগত আমলে কী হয়েছে আমি জানি না, বাট আমাদের সময়ে আমরা যথেষ্ট ফান্ডিং পেয়েছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করার জন্য থ্রু এনএসসি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, যেটা কিন্তু আমাদের জন্য ইন্ডিপেন্ডেন্টলি করা খুবই ডিফিকাল্ট। আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ করেছি, কারেন্টলি জাতীয় আন্ডার-17 চলছে, এটাতেও কিন্তু গভর্নমেন্ট ফান্ডিংয়ে হচ্ছে। সো এই যে বড় বড় সাপোর্টগুলি আমরা পেয়েছি, এবং আপনি দেখেছেন যে রিসেন্টলি অনারেবল অ্যাডভাইজার উনি আমাদের কয়েকটা স্টেডিয়াম দিচ্ছেন ডেডিকেট করে ফুটবলের জন্য, উইচ ইজ মানে ভেরি মাচ নিডেড, এটা মানে খুবই দরকার। সো এই জিনিসগুলি তো আমরা পেয়েছি। সো আমার মনে হয় উই হ্যাড এ ভেরি হেলদি রিলেশনশিপ, এবং অ্যান্ড উই জাস্ট হোপ এটা কন্টিনিউ করবে, বিকজ জানো ফুটবল তো এমন একটা জিনিস যেটা ইটস এ ভেরি ক্লোজ টু হার্ট টু এভরিওয়ান। Right. সো আমার মনে হয় না কেউ কখনো স্পোর্টসের বিরুদ্ধে যাবে, এটা বিশ্বাস না, করি না। মানুষ রাজ্যকে এখনো বাংলাদেশ ইউরোপিয়ান ফুটবল জি দেখে, জি, এখনো দেখে। সো ফুটবলিং এর ওই এক সুবিধাটা আমরা পাই। আর যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই স্ট্রাকচারগুলো ইউজ করছি, সো দ্য অনলি থিং আমরা আশা করতে পারি যেন আরো বেটার হয়। এবং আমরা সবসময়, যেটা আমার সম্মানিত সভাপতি তাবিদ আল সাহেব বলেন সবসময়, যে ডেডিকেটেড ফুটবল স্ট্রাকচারের প্রয়োজন, উইচ ইজ নাও আমাদের এখন যে পরিমাণ ফুটবল হচ্ছে, সো উই অ্যাকচুয়ালি নিড ডেডিকেটেড ইনফ্রাস্ট্রাকচার, যেটার জন্য আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে বলেছি, ওনারাও চেষ্টা করছেন। সো আই থিঙ্ক ওই জায়গাটাতে আমাদের খুব একটা অসুবিধা তো হয় না। আপনারা মাঠ পাচ্ছেন শিগগিরই, বেশ কিছু উই আর মাঠ হোপফুল, পাচ্ছেন। উই আর হোপফুল, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরো অনেক আলোচনা করব। রনি এবং ফাহাদ করিম রয়েছেন আমাদের সাথে। খেলার আড্ডার সময় হলো, ছোট একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরো একবার, দেখছেন খেলার আড্ডার সাথে রয়েছে আমি তাই বনন্ত, আমাদের সাথে রয়েছেন ফাহাদ করিম এবং আরিফুল ইসলাম রনি। আমরা ক্রীড়াঙ্গনে যে নির্বাচনের হাওয়া লেগেছে সে বিষয়ে কথা বলছি। ফাহাদ করিমের কাছে ছিলাম, যেটা রনি বলছিলেন যে গেল 1.5 বছরে, মানে 5 আগস্টের সেই গণঅভ্যুত্থানের পর থেকে যদি আমরা দেখি, ক্রিকেট যতটা পিছিয়েছে সামগ্রিকভাবে, আমাদের খেলায় আমরা পিছিয়েছি, আমাদের পারফরমেন্স তেমন একটা ভালো হয়নি, অনেকগুলো হার্ট ব্রেক হয়েছে, আমাদের ক্লোজ ম্যাচ আমরা হেরেছি, আমাদের টোটাল কাঠামোর মানে অনেকগুলো ইস্যুজ এসেছে, যে ইস্যুসগুলোর কারণে আরও বেশি আমরা ক্রিকেটকে নিয়ে সমালোচনা করেছি। ফুটবল সেই জায়গায় একটা বিশাল
বড় জাম্প করেছে, সেটা হামজা হোক, সমিতের কারণে হোক, সেটা ভালো ফুটবলের কারণে, হোয়াট এভার ইট ইজ। গেল 1.5 বছরের ফুটবল বা আপনাদের সময়কালে ফুটবলটাকে কিভাবে দেখেন আপনি? না, আমি তো আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট, আমি খুব পজিটিভলি দেখি। কারণ আপনি দেখেন, প্রথমে যেটা বলতে চাই যে আমাদের মেয়েরা এশিয়ান ফাইনালে গিয়েছে, বোথ দ্য ন্যাশনাল টিম অ্যান্ড দ্য আন্ডার-20 টিম খেলবে তারা ফাইনাল, এবং তারা খেলবে। সো তার মানে আপনার 40+ এশিয়ান কান্ট্রি আছে, আপনি যখন এশিয়ান কোয়ালিফাই করেন আপনি টপ 12-এ আসছেন। সো দিস ইজ এ গ্রেট লিপ। মানে আমার মনে হয় মানে যে কোনো স্পোর্টসে দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি হ্যাজ গট। সো এটা আমাদের বিগত আমলে হয়েছে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। যেটা আপনি বললেন, আমাদের ন্যাশনাল মেন্স টিম হার্টব্রেক হয়েছে, কিন্তু আমরা ঢাকা স্টেডিয়াম আবারও দেখেছি ফুল হাউস। আমরা দেখেছি ফুটবলের টিকিটের জন্য মানে হাহাকার। সো এগুলি তো ডেফিনেটলি খুবই পজিটিভ। কিভাবে আসলে হয় 4 মিনিটে সব টিকিট শেষ হয়ে যায়? হ্যাঁ, আনবিলিভেবল। আপনি বিশ্বাস করেন, আপনি যখন অনলাইন দেবেন, ইউ হ্যাভ নো আইডিয়া, মানে পিপল কিউ আপ। আমরা প্রথমবার সিঙ্গাপুরে, আপনার মনে আছে, আমরা কিন্তু আমাদের সিস্টেম ক্র্যাশ করে। সো তারপর আমরা যেটা করলাম, আমরা একটা না দুটো লেয়ার করে দিলাম। মানে আপনি যখন ইন করেন, আপনি একটা জায়গায় যান, তারপর ওখান থেকে গ্র্যাজুয়ালি আপনি নেক্সট বক্সে যান, দেন ইউ গেট দ্য টিকিট। আপনি ফার্স্ট বক্সে যে নাম্বারগুলি দেখেন, ইউ উইল বি অ্যাস্টনিশড। মানে প্রতি মিনিটে হাজার হাজার লোক ঢুকছে। ইটস আনবিলিভেবল যে একটা টিকিটের জন্য অ্যাভারেজ কয়টা ক্লিক পড়ে। সো দ্যাট শোজ দ্যাট আপনি যেটা বললেন যে ফুটবলের একটা রিভ্যাম্প হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। সো ওই হিসাবে আমি যদি দেখি, দ্যাটস ভেরি পজিটিভ। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বললেন, হার্টব্রেক হয়েছে আমাদের। আমার মনে হয় আমাদের ন্যাশনাল টিম যেভাবে পারফর্ম করেছে, ন্যাশনাল টিম যেরকম সাপোর্ট আমরা দিতে পেরেছি, উই শুড হ্যাভ কোয়ালিফাইড ফর এশিয়ান। মেয়েরা তো কোয়ালিফাই করেছে, বাট প্রত্যাশিত ফলটা আসে নাই। তো দ্যাট ইজ দেয়ার। বাট এগেইন, দ্যাটস ফুটবল। সবসময় তো আপনি উইন হবে না, সাকসেস হবে না। তো সাকসেসগুলিকে নিয়ে আমাদেরকে সামনে বছর এগিয়ে যেতে হবে, এবং ফেলিয়ারগুলি কেন হলো সেগুলি দেখে সেগুলিকে মিটিগেট করে 2026 অনওয়ার্ড যেন আমরা সেগুলি না হয়, ওভাবে আমাদের কাজ করতে হবে। বাট ওভারঅল, ইফ ইউ আস্ক মি দ্যাট 1.5 ইয়ার, আলহামদুলিল্লাহ, ভেরি পজিটিভ, আই মাস্ট সে। জি, রনি, কেমন দেখেছেন ফুটবলের গ্রোথ গেল 1.5 বছরে? না, ডেফিনেটলি এটা তো মানে আমরা বলি জোয়ার এসেছে, ডেফিনেটলি জোয়ার এসেছে। সেটা ফাহাদ ভাই যেটা বললেন, মানে প্রত্যেকটা দৃশ্যমান, এগুলো তো আসলে নতুন করে বলার কিছু নাই। আমি তাদের জন্য চ্যালেঞ্জটা দেখে হলো সামনে। এখন তো জোয়ারের একটা বড় কারণ ডেফিনেটলি যে আমাদের বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত বেশি ক্রিকেটার যারা এসেছেন, হামজা একটা বড় ফ্যাক্টর। হামজা তো তার পিকে হয়তো খুব বেশি থাকবে না, কিন্তু বাংলাদেশের ফুটবল সেই পিকটা নতুন পিকে নিতে পারবে। নতুন প্লেয়ার লাগবে আমাদের, নতুন প্লেয়ার লাগবে, অবকাঠামোগুলো নতুন প্লেয়ার বের করে আনার সেই চ্যানেলটা লাগবে। সেগুলো গড়ার সময় আমি বলি এখন মনে করি, যেহেতু মাঠের ফুটবলটা শান্ত আছে। ক্রিকেটের উদাহরণ এখানে দিতে পারি যে ক্রিকেট বোর্ডে এত ভজকট অবস্থা। ক্রিকেট কী হচ্ছে, ক্রিকেট হারিয়ে গেছে, মাঠে ক্রিকেট কোথায় আছে আমরা জানি না, মানে এরকম অবস্থা হয়ে গেছে। ফুটবলে এটা একটা অ্যাটলিস্ট শান্তি আছে, হার্টব্রেক আছে, কিন্তু যেটা বলছিলাম অফ স্ক্রিনে, যে হার্টব্রেক থাকা মানেও কিন্তু পিপল এনগেজ হওয়া। হ্যাঁ, আমি সম্পৃক্ত হচ্ছি, যেটা ক্রিকেট একসময় হয়েছে, প্রচুর মানুষ সম্পৃক্ত হচ্ছে। ওই হার্টব্রেকটাও এটার একটা প্রক্রিয়ার অংশ, সাপোর্টের অংশ। আমি এটার ভিতর ইনভলভ হচ্ছি, আমি একটা স্টেক হোল্ডার হয়ে উঠছি, সব কিছুর একটা পার্ট। সো যেহেতু সাপোর্টাররা এখন ইনভলভ হচ্ছে, মাঠের ফুটবলটা একটা জায়গায় এসেছে, প্রচুর স্পন্সর আসছে, অর্থের যোগানটা আসছে। এখন তাদের জন্য চ্যালেঞ্জটা হলো যে আমি যাতে এই জোয়ারটাকে ধরে রাখতে পারি। হ্যাঁ, এটা যাতে জাস্ট ওই হামজা কেন্দ্রিক বা সমিত কেন্দ্রিক না হয়, এটা যাতে সত্যিকার অর্থে এই জোয়ারটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ফুটবলের যে সোনালী সময়, সেটাকে আক্ষরিক অর্থে মাঠের ভেতরে বাইরে, মাঠের ফলাফল এবং ওই অবকাঠামো সব দিক থেকে সোনালী সময়টা নিয়ে আসা যায়। সো সেই চ্যালেঞ্জটা তাদের সামনে থাকবে। জি, অনেক অনেক নতুন প্লেয়ারের কথা শুনছি ফাহাদ করিম, যে অনেক প্লেয়ারকে নিয়ে আপনারা ভাবছেন, শেয়ার করবেন দু একটা? না, আমরা তো রিসেন্টলি আপনি দেখেন আমাদের আন্ডার-20 যে টিমটা যাবে, এটা যাবে আপনার এন্ড অফ মার্চ মালদ্বীপসে। সেখানে আমরা প্রায় 6 জন অরিজিনাল প্লেয়ারকে আমরা ডেকেছি ক্যাম্পে। মানে আমি আবার সবসময় কথাটা বলি যে আমার যে দায়িত্ব, আমি ওই কমিউনিকেশনগুলি করে প্লেয়ারগুলিকে হ্যান্ড ওভার করে দিই ক্যাম্পে। তারপর হাউ দে উইল পারফর্ম, এটা তাদের ব্যাপার। বাট যেটা দেখেছি যে সবারই পারফরমেন্স কিংবা অ্যাটলিস্ট ইন দ্য বুক ইটস ভেরি গুড। সো ডেফিনেটলি আমরা অরিজিনাল প্লেয়ারদের প্রতি অত্যন্ত মানে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি, বিকজ উই জাস্ট স্ট্রংলি বিলিভ যে আমার সভাপতি একটা জায়গায় বলেছিলেন যে অরিজিন আর লোকাল বলে কোনো কথা নাই। ওয়েন দে আর ওয়ারিং রেড অ্যান্ড গ্রিন জার্সি, তারা সবাই বাংলাদেশি। সো বাট আমি যদি তারপরে সেগমেন্ট করি অরিজিনাল প্লেয়ার, আমরা অ্যাজ এ ফেডারেশন ডেফিনেটলি এটাকে অত্যন্ত গুরুত্ব সহ দেখছি। আমি গ্লোবাল ইটস এ প্যাকটিস। আপনি নেবারিং কান্ট্রিজ দেখেন, মিডল ইস্টার্ন কান্ট্রিজ দেখেন, ইটস এ গ্লোবাল প্র্যাকটিস। আফ্রিকান কান্ট্রি দেখেন, আপনি মরক্কো দেখেন, ইন্ডিয়াও তো একটা অস্ট্রেলিয়ান, আপনি মরক্কো দেখেন, মরক্কোর আপনার অর্ধেকের বেশি প্লেয়ার কিন্তু অরিজিনাল প্লেয়ার, অ্যান্ড দে হ্যাভ বিকাম, এবার র্যাঙ্কিং ওরা 8 হয়েছে, 8 নম্বর হয়েছে, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে দে ওয়ার দ্য 4th। সো ইটস এ গ্লোবাল ট্রেন্ড বলতে পারেন আপনি। সো সেটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। অরিজিনাল প্লেয়ার্স আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু দিস ফেডারেশন। ওয়ার্ল্ড কাপে যারা কোয়ালিফাই করছে, কেপ ভার্দ, সব প্লেয়ার কেপ ভার্দের জীবন যায়নি, এরকম প্লেয়ারও আছে। একটা স্ট্রাইকার কবে আনবেন? মানে আমার মনে হয় এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এটা তো আসলে আমাদের না মনে হয় 210টা দেশ ফিফা খেলে, তার সবাই চায় একটা ভালো স্ট্রাইকার। সো দ্যাটস আ চ্যালেঞ্জ। চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি। এবং আপনি হ্যাভিং সেড দ্যাট, আপনি যদি দেখেন, আমরা তো অরিজিন নিয়ে আমরা আলাপটা বেশি করি, বাট আমাদের ইউথ টিম যদি
দেখেন মোর্শেদ নামে একটা প্লেয়ার আছে, ইউটিউব বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে যারা কিন্তু অল লোকাল হোম গ্রোন, তারাও কিন্তু ভ্যালু অ্যাড করছে। মানে আনফর্চুনেটলি হয়তো সোশ্যাল মিডিয়ার অধীনে আলাপটা কম হয়, বাট দেয়ার পার্টিসিপেশন অর দেয়ার রোল অন দ্য ফিল্ড কিন্তু কোনো অংশে কম না। মানে আমি একটা খুব উদাহরণ দিই, আমাদের লাস্ট খেলা যেটা হলো ইন্ডিয়ার সাথে আমাদের ন্যাশনাল টিমের, রানটা নিল রাকিব, গোল করলো মোরসালিন। আপনি খেয়াল করে দেখেন। সো যদি বা আমরা সবসময় হামজা সমিতকে নিয়ে আলাপ করি এবং তাদের ইনক্লুশন ডেফিনেটলি মাঠ এবং মাঠের বাইরে মানে ইউ ক্যান কোয়ান্টিফাই ইট, মানে এত স্ট্রং তাদের ইনফ্লুয়েন্স, বাট আমাদের উইনিং স্কোরটা কিন্তু আমাদের লোকাল হোমগ্রাউন্ড প্লেয়ারে দিয়েছে। সো আই থিঙ্ক ইটস এ কম্বিনেশন, বাট অ্যাজ এ ফেডারেশন আমরা উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট অরিজিনাল প্লেয়ার্স, কোনো সন্দেহ নাই, এবং উই থিঙ্ক দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার স্ট্র্যাটেজি যে অরিজিনাল প্লেয়ারদের কম্বিনেশনে আমাদের লোকাল বেস্ট প্লেয়ারকে নিয়ে ভালো সিনিয়র ন্যাশনাল টিমগুলি করি, বিট সিনিয়র, বিট আন্ডার-20 অ্যান্ড সো অন। সো এই বছর আপনি আন্ডার-20 আমরা অলরেডি 6 জনকে ডেকেছি। সিনিয়র ন্যাশনাল টিমে উই আর হোপিং টু গেট অ্যাটলিস্ট 2 থেকে 3 জন, যেটা আমাদের মার্চে হবে নাকি জানি না, বাট জুনিয়রতে ডেফিনেটলি হবে। সাফ সেপ্টেম্বর অক্টোবরকে টার্গেট করে আমরা প্রায় 3-4 জন অরিজিনাল প্লেয়ারের সাথে কথা চলছে আমাদের ইনশাল্লাহ। অ্যান্ড দেন মেয়েদের টিমও, মেয়েদের ইউথ টিমে আমাদের একজনকে আমরা আশা করছি এবছর পাবো। একজন তো অলরেডি ক্যাম্প করে গিয়েছেন অলরেডি। সো লেট সি হাউ ইজ দ্য ফিডব্যাক ফ্রম দ্য টেকনিক্যাল টিম। সো আবারও আপনার রেফারেন্সে বলতে যে অরিজিনাল প্লেয়ার ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য টপ মোস্ট প্রায়োরিটি আমাদের ফেডারেশন। জি, যেহেতু ফুটবল নিয়ে কথা হচ্ছে, আমাদের সাফের কালকে একটা ফাইনাল রয়েছে ভারতের সাথে, দুপুর 2:15 সেই খেলাটি হবে, ভারত ভার্সেস বাংলাদেশ, সাফ আন্ডার-19, যেখানে বাংলাদেশ ফেভারিট হিসেবে নামবে। মানে ক্রিকেট তো অনেকখানি পিছিয়েছে, আপনার কাছে একটু ফিরতে চাই যে রিসেন্টলি সাকিব আল হাসানের ইস্যুতে ফাত করিমকে প্রশ্নটা করা উচিত মনে হয় নাকি? না, এটা আপনি ওনাকেই করেন। সাকিব আল হাসানকে নিয়ে যেটা হচ্ছে, মানে শুরুতে তো আমরা গণমাধ্যম ভেবেছি যে আসলে এটা আই ওয়াশ হতে পারে, কারণ যে অন্তর্বর্তী সরকার ছিলেন বা যিনি ছিলেন এর আগে ক্রীড়া উপদেষ্টা, তিনি সাকিবের ক্ষেত্রে স্পষ্টভাবে না জানিয়ে দিয়েছিলেন। এখন আবার গল্পটা ঘুরে গেছে। আমি আজকেই আসিফ আকবরের একটা কোর্ট দেখছিলাম কোথাও, যে তিনি বলেছেন যে সভাপতি বুলবুল সাহেব তিনি সরাসরি সরকারের সাথে কথা বলে এই, কিভাবে দেখেন এটা আসলে, মানে পসিবল সাকিবকে ফেরানো? পসিবল তো আগেও সম্ভব ছিল আর কি, যদি সত্যিকার অর্থে আন্তরিক হতো সরকার এবং বিসিবি, আন্তরিক যদি হতো সেটা সম্ভব ছিল, এখনও সম্ভব। যদিও সাকিব মানে এই 1.5 বছর আগে বা 1 বছর আগের সাকিবের সঙ্গে এখনকার সাকিব ডেফিনেটলি, যেহেতু তিনি ন্যাশনাল ফোল্ডে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যথেষ্ট দূরে আছেন, তার সেই ফিটনেস বা পারফরমেন্স লেভেল তো ডাউন হয়েছে, বাট সাকিব তো সাকিব, আমরা জানি সাকিবের সেই স্পেশাল অ্যাবিলিটি আছে। তিনি এখনও মানে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, তিনি এসে ডেফিনেটলি পারফর্ম করতে পারবেন, বাট সেটা আসলে কোন প্রক্রিয়ায় কীভাবে হবে, যে কারণগুলোতে তিনি আসতে পারেন সেই কারণগুলো এখনও বিদ্যমান। এই আসিফ আকবর তো বলেছেন যে, তিনি বোর্ড পরিচালক হওয়ার পরে বলেছেন যে সাকিবকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, তাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, হ্যাঁ বলেছেন। আবার সেই আসিফ আকবরই ঘোষণা দিলেন যে হ্যাঁ সাকিবকে আমরা চিন্তা করছি ন্যাশনাল টিমে খেলাম। সো অনেক কনফিউশনের জায়গা আছে সাকিবের সঙ্গে, তারা হয়তো কথা বলছেন। হতে পারে এটা হলো যে বাংলাদেশ ক্রিকেটের এখন যে মাঠের ভেতরে বাইরে যাওয়া অবস্থা, ভাবমূর্তির তীব্র সংকট, পারফরমেন্স নাই এবং মানে গ্ল্যামার নাই, স্টার নাই, সব কিছু মিলিয়ে এখন যে অবস্থা, আমার ধারণা একটা ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরে রাখার মতো একটা চেষ্টা। সাকিবের জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য একদিক থেকে ভালো যে হ্যাঁ বাংলাদেশের হিস্ট্রির বাই ফার বেস্ট প্লেয়ার, তিনি যদি সত্যিকার অর্থে একটা সিরিজ খেলে দেশের মাটি থেকে একটা সিরিজ খেলে বিদায় নিতে পারেন, বা কিছুদিন অ্যাটলিস্ট সার্ভিস দিয়ে প্রপার যে বিদায়টা তার প্রাপ্য সেটা দিতে পারেন, সেটা ডেফিনেটলি একটা নজির হয়ে থাকবে। কিন্তু আমি জানি না যে তাহলে আগে তারা ভুল করেছে অথবা এখন ভুল করছে। এটা কি এমন হতে পারে নাকি রনি, যে যেহেতু নির্বাচন সামনে, একেবারে নতুন সরকার তো আসতেই যাচ্ছে, তো এখন তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে সাকিব দানটা আসলে চেলে দেওয়া যেতেই পারে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশ দল বিশ্বকাপও যেতে পারতো ভারতে, এই এই ইস্যু করেই ক্রীড়া উপদেষ্টাকে বোঝাতে পারতেন হ্যাঁ আপনারা তো বেশি দিন নাই। ইনফ্যাক্ট ক্রীড়া উপদেষ্টা তো ওই প্লেয়ারদের মিটিংয়ে বলেছেন যে নতুন সরকার এসে কূটনীতিকভাবে সব ঠিক করে ফেলবে। সো ওটা একটা সুযোগ ছিল। হ্যাঁ, এটা হতে পারে, এটা একটা ডেফিনেটলি হতে পারে। কিন্তু দেখেন আলটিমেটলি ইলেকশনের পর, যেটা আমি শুরুতে বলছিলাম যে ইলেকশনের পর যদি চেঞ্জ তো আসবে, যে দলই ক্ষমতায় আসুক, ফুটবল ফেডারেশনে কিছু হবে না, কিন্তু ক্রিকেট বোর্ডে চেঞ্জ আসার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে অনেক ডিনামিক্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ইউ নেভার নো তারা তখন কি অবস্থা। কিন্তু সেটা আমরা ইনফ্যাক্ট এই আলোচনা তো হয়ই যে ক্রিকেট বোর্ডে পরিবর্তন আসবে, কিভাবে পরিবর্তন হবে। আমরা আগের বার দেখেছি যে 2 জন এনএসসি কর্তৃক মনোনীত পরিচালককে পরিবর্তন করা হয়েছে, বাট আপনি যদি এই ক্রিকেট বোর্ডে পরিবর্তন করতে চান, নতুন সরকার এসে কিভাবে করতে পারে এটা? মানে আপনি যদি পরিবর্তন করতে চান, ওয়ে ডেফিনেটলি বের হয়ে যাবে, আপনি ডেফিনেটলি তাকে বরখাস্ত করতে পারবেন না। কিন্তু যখন সব কিছু আপনার প্রতিকূল থাকবে, বিরূপ থাকবে, তখন আপনি সেখানে থাকতেও চাইবেন না, তাই না? সেরকম একটা সিচুয়েশন হয়তো ক্রিয়েট হতে পারে। এটা এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি। এর আগে মানে এই গত কিছুদিনে যেটা হলো, সেটা তো যদি মানে যেভাবে হয়েছে ক্রিকেট বোর্ডের পরিবর্তন, এটা ফুটবল হলে তো বাংলাদেশ এখন ব্যান্ড থাকতো,
Live ban হতো লাইভ ব্যান থাকতো, হ্যাঁ, এটা তো হতে পারে না, স্পেশালি গত ইলেকশন যেভাবে নজিরবিহীন ভাই হয়েছে। সো ওই যে সরকার চাইলে ওই বের করার কোনো ব্যাপারই না আর কি। নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে আমরা রিসেন্টলি একটা দেখলাম যে তদন্ত হলো, সেখানে সাবেক ক্রিকেটার ম্যানেজার যিনি ছিলেন নারী উইংয়ের, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমি জানি না যে এটার এগেনস্ট এরপর কী হবে, সেটা এখনও জানেনি বিসিবি। বাট ফুটবলের ক্ষেত্রে নারীরা আসলে কতটা কমফোর্ট জোনে রয়েছেন, সেখানে তারা কতটা ফ্রিলি কাজ করছে। ফুটবলে নারীদের কিন্তু জয় জয়কার, আমরা একটার পর একটা ইয়ুথ টুর্নামেন্ট জিতেই যাচ্ছি। আপনি কাছ থেকে দেখেন, যেহেতু সেখানে কিরণ রয়েছেন, তিনি দেখছেন নারী উইংসটা, ওভারঅল আপনি একটু যদি এই বিষয়টা বলেন। না, আমার মনে হয় অ্যাগেইন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এর ধরনের ইস্যু কখনোই আসে নাই। আমি এখানে কিরণ আপাকে স্যালিউট দেই, বিকজ উনি যেভাবে ওয়ার্নিংটাকে চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, শি ইজ মোর দেন জাস্ট অ্যান এক্সিকিউটিভ কমিটি মেম্বার, শি ইজ লাইক এ গার্জিয়ান, একদম শি ইজ লাইক এ মাদার অ্যাকচুয়ালি টু মোস্ট অফ দিস গার্লস। কারণ এই মেয়েগুলি কিন্তু আপনি দেখেন, আই থিঙ্ক 14-15 বছর বয়সে ওরা বিএফএ হাউসে আসে, তখন থেকে এখন পর্যন্ত ওরা আছে। মানে কেউ কেউ এমন আছে যে তাদের অ্যাকচুয়াল ফ্যামিলির সাথে না যত বেশি সময় কাটিয়েছে তার থেকে বেশি সময় তারা বিএফএ হাউসে কাটিয়েছে। আর এইসব ব্যাপারে আমি বিগত কমিটিকেও থ্যাংক ইউ বলি, বিকজ তারাও দে ওয়ার ভেরি স্ট্রিক্ট ওয়েন ইট কামস টু ডিলিং উইথ দ্য ফিমেল প্লেয়ার্স। আমরাও উই হ্যাভ ফলোড দ্য ট্রেন্ড, এবং আমরা তো আরও স্ট্রিক্ট হয়েছে। আপনি দেখেছেন আমরা বিএফএফ হাউসের অনেক কমপ্লেইন ছিল, মানে এই ধরনের কোনো ইস্যু হয়নি যেটা ক্রিকেট বোর্ডে হয়েছে আনফর্চুনেটলি। সত্য মিথ্যা আমি জানি না, বাট যে এলিগেশন যেটা এসছে, আমাদের আলহামদুলিল্লাহ এরকম কোনো এলিগেশন আসেনি, বাট ফ্যাসিলিটি নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল। তখন কিন্তু আমরা দেখেন ওনাদের চিরগঙ্গের কেপি যেটা একদম বিউটিফুল একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি ওদেরকে মুভ করি। আগে ওনাদের যখন ফ্রেন্ডলিগুলি হতো ওরা কিন্তু বিএফএ হাউসে থাকতো, এখন কিন্তু ওরা হোটেলে আমরা রাখি। সো আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে আমরা কিন্তু চেষ্টা করছি সবসময় ওনারা যাই পেতো তার থেকে বেটার করার জন্য। তাদেরকে মোর অ্যান্ড মোর গেমস দিচ্ছে, আমরা এখন কোনো ফ্রেন্ডলি মিস করি না। সো আল্লাহর মধ্যে আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমরা কিন্তু একটা ফ্রেন্ডলি উইন্ডো মিস করি না। কারণ আপনাকে বুঝতে হবে ফুটবল কিন্তু ক্রিকেটের মতো না যে আপনি চাইলে আরেকটা দেশের সাথে খেলতে পারেন। বিয়ন্ড উইন্ডো খেলা ইজ নিয়ারলি ইম্পসিবল। আর উইন্ডোর মধ্যেও আপনাকে রীতিমতো কম্পিটিশন করতে হয় কার সাথে আপনি কীভাবে খেলতে পারবেন, বিকজ এগেইন ওই 200+ দেশ সবাই সবার উপরে র্যাঙ্কিংয়ের সাথে খেলতে চায়। এখানে ওই কোনো অব্লিগেশন নাই যেটা আপনার এফটিপির মাধ্যমে ক্রিকেটে হয়। ইটস এ ডিফারেন্ট কালচার অল টুগেদার। সো বাট এত স্ট্রাগল করার পরেও আমরা কিন্তু মেয়েদের খেলা এনশিওর করছি, মেয়েদের ফ্যাসিলিটি এনশিওর করছি, মেয়েদের আপনি আমি যদি বেসিক অ্যামিউনিটিসে যাই, ওদের কিটস বলেন, সব কিছুতে আমরা চেষ্টা করেছি বেটার করার জন্য। এবং অনেস্টলি বলি, আমরা কিন্তু মেয়েদের থেকে ভালো ফিডব্যাকও পাচ্ছি। এবং আপনি যেটা বললেন, আমরা ওদের জন্য করবো না কেন, একের পর এক লোরা আমাদেরকে গিফট করছে। ফুটসাল প্রথমবারের মতো যাচ্ছে। আগামীকাল আপনি বলেন আন্ডার 19 টিম দেয়ার ইনশাল্লাহ, যারা স্প্রে আপনার মাধ্যমে আমি দর্শকদের কাছে দোয়া চাবো যেন কালকে ওরা ভালো খেলে ভারতকে হারিয়ে ইনশাল্লাহ যেন চ্যাম্পিয়ন হতে পারে। সো একের পর এক লড়ল কিন্তু ওরা আমাদের দিয়ে যাচ্ছে। সো দে সার্টেনলি ডিজার্ভ দিস। অ্যান্ড আমাদের ওই ধরনের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ইস্যু হয় নাই। উই আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এগেইন আমি বলি ওয়ান উইংকে আমি সাধুবাদ জানাই, এবং আমার সম্মানিত সভাপতি তাবিদ অলসো ইজ এক্সট্রিমলি সিরিয়াস অ্যাবাউট দ্য ওমেন টিম অ্যান্ড দেয়ার ওয়েল বিং। মানে এটা মেয়েদের সাফল্যে আপনাদেরও কৃতিত্ব রয়েছে। বাফুফেও আমার নিশ্চিত হচ্ছে সবাই বাফুফেকে কৃতিত্ব দেবে। রনি এবং ফাহাদ করিম আমাদের সাথে রয়েছেন। সময় হচ্ছে খেলার আড্ডায় আরও একটা বিরতির, আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ডিবিসি খেলার আড্ডায় আরও একবার স্বাগত। শেষ মুহূর্তে রয়েছি আমরা, আমাদের সাথে রয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। মানে যেটা বলছিলাম যে ক্রীড়াঙ্গনে পরিবর্তন তো আসেই জাতীয় নির্বাচনে। কি পরিবর্তন আসবে এখনও জানি না, যদিও যদি বিএনপির যিনি ক্রীড়া বিভাগটা দেখছেন আমিনুল সাহেব, ওনার কথা যদি ধরি, উনি ব্যাপক পরিবর্তন চান, সেটা অবশ্যই বাফুফেতে নয়, সেটা অবশ্যই বিসিবিতে। তো কি ধরনের পরিবর্তন চায় সেটা তো যদি বিএনপি আসে ক্ষমতায় সেটা তখন আমরা দেখব। কিন্তু এই মুহূর্তে যিনি রয়েছেন বা যারা চালাচ্ছেন বিসিবি, কেমন তাদের কাজকর্ম দেখেছেন? সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে কেমন দেখেছেন? তার সাথে যারা রয়েছেন, সব মিলিয়ে বিসিবিকে আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে অনেক চেঞ্জেস আসবে, আমাদের অনেক উত্থান হবে। পতনটা কেন হলো ওভারঅল যদি সাম আপটা করেন? কেন হলো সেটা তো তারাই বলতে পারবেন, আমাদের তো প্রত্যাশা জায়গাগুলো বলতে পারি। এবং আমি খুব যে আকাশচুম্বী প্রত্যাশা তাদের কাছে ছিল তা না, বেসিক জায়গাগুলো তারা ঠিক করবেন। পাবন বেরা দীর্ঘদিন ছিলেন, অনেক সিস্টেম ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে অনেক সিস্টেম তারা অলমোস্ট ধ্বংস করে দিয়ে গেছিলেন ডোমেস্টিক ক্রিকেটের। আবার অনেক কিছু ভালো কিছুও ছিল। মাঠের ক্রিকেট জাতীয় দল ওনারা তো সিস্টেম ধ্বংস করেছিলেন, এখন তো ডোমেস্টিক ক্রিকেট তো নাই বলতে। হ্যাঁ, এখন নাই, এটাই তো বলছি যে ডোমেস্টিক ক্রিকেট এখন নাই। আমার সেকেন্ড ডিভিশন ছুঁড়ে বন্ধ হয়ে আছে, ফার্স্ট ডিভিশন যেভাবে হলো এভাবে, মানে এটা জাস্ট জোড়াতালি দিয়ে হয়েছে। প্রিমিয়ার লিগ হবে কিনা সেটা আসলে ন্যাশনাল ইলেকশনের উপর ডিপেন্ড করছে। ন্যাশনাল ইলেকশনের পর যদি বোর্ডে চেঞ্জ আসে তাহলে হতে পারে, না হলে বড় একটা ঝামেলায় তারা পড়বেন ডেফিনেটলি। সো এভাবে তো একটা দেশে ক্রিকেট চলতে পারে না। এবং বিপিএলটা হলো ঠিক আছে, মোটামুটি তারা করতে পেরেছে। সেই বিপিএল নিয়েও এখনো পর্যন্ত যে টাকা পয়সা প্রকাশ হয়নি অন্য অন্য বরের মতো, কিন্তু আপনিও জানেন যে ঢাকা টাকা পয়সা জানেন, এটা হয়তো এটা পরে গিয়ে আসলে প্লেয়ার আপ করে। পরিচালকের এগেইনস্টে অভিযোগ রয়েছে, ফিক্সিং অভিযোগ আছে। এবং ক্রিকেট বোর্ডে যেটা বলছিলাম যে গতকালকেও ওই ক্রিকেট মানে পরিচালকদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে প্রেসিডেন্ট বক্সে বা কোথাও বোর্ডে।
এর আগে বোর্ড প্রেসিডেন্টের সামনে 2 পরিচালকের অলমোস্ট হাতাহাতি হওয়ার মতো অবস্থা। বাংলাদেশ বোর্ড আসলে মানে সমন্বয়হীনতার চূড়ান্ত অবস্থায় আছে। কে কী বলছে, কোথায় আপনি দেখছেন বিসিবি পরিচালকরা কোথায় গিয়ে কী বলছেন, মানে যেগুলোর কোনো আসলে সামনে পিছনে বলে কিছু নাই, যেগুলো একটা দায়িত্বশীল জায়গা থেকে কোনোভাবেই কাম্য নয়। সো চেইন অফ কমান্ড একদম ব্রেক হয়ে গেছে বলে আমার মনে হয়। সো মানে এভাবে আসলে সবকিছু প্রভাব বুলবুল সাহেবের পড়ে। কথা কেউ শোনেন এরকম মনে হয় আপনার, যে উনি আসলে উনি যে লিডার ব্যাপারটা ওই জায়গাটা থেকে আসলে ব্যর্থ আমার মনে হয় তিনি লিডারশিপ ফেল করছেন। আমি সেটাই বলছিলাম যে পাপন ভাইয়ের অনেক সমালোচনা তো আমরা করেছি, কিন্তু অ্যাটলিস্ট লিডারশিপের জায়গায় চেইন অফ কমান্ডের জায়গাটা ছিল, সেটা এখন টোটালি ফেল করেছেন বুলবুল ভাই ওই জায়গাটায়। এবং যেটা বললাম, একজন পরিচালক তো পদত্যাগ করেছেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, কিন্তু আসলে আমরা জানি যে তিনি আসলে বাংলাদেশ ক্রিকেটে যেভাবে পরিচালিত হচ্ছিল সেটাতে তিনি নিজে স্বস্তি পাচ্ছিলেন না, সেখানে তার দম বন্ধ লাগছিল। তো সব মিলিয়ে এই অবস্থা, মানে 2-3টা পরিচালককে আমরা হয়তো আছেন তার আশেপাশে, বোর্ড প্রেসিডেন্টের আশেপাশে, তাছাড়া বেশিরভাগ অনেক পরিচালকের আমরা চেহারাও দেখিনি, চিনি না, চেহারাও দেখিনি আর কি। সো এভাবেই চলছে। তো এইভাবে তো একটা দেশে ক্রিকেট চলতে পারে না, কারণ ক্রিকেট ইজ হিউজ থিং। তো যদি সত্যিকার অর্থে ক্রিকেট ভালোভাবে পরিচালনা করতে গেলে আসলে মানে বিশাল ব্যাপার সেটা। সো আমার মনে হয় না যে তারা আসলে সেই কাজটা ঠিকঠাক করতে পারছেন। বুলবুল ভাই এসে অনেক প্রেজেন্টেশন দিয়েছেন, যেটা তিনি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আইসিসিতে দিতেন, কিন্তু ক্রিকেট পরিচালনা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা কিন্তু শুধু ওই থিওরিটিক্যাল কিছু ব্যাপার নয়, আপনার গ্রাউন্ড লেভেলে অনেক কাজ করতে হয়। তিনি কিছু ভালো কাজ শুরু করেছেন, কিন্তু সেটা অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট আলটিমেটলি ন্যাশনাল টিম কেন্দ্রিক অনেক কিছু থাকবে, ন্যাশনাল টিমের আশেপাশেগুলো থাকবে। সো এখানে এত ভজকর তারা পাকিয়েছেন, এত গন্ডগোল পাকিয়েছেন যে ওই যে জিনিসগুলো তারা শুরু করেছেন ওগুলো কোন অবস্থায় আছে সেগুলো কেউ জানে না আসলে, এবং সেগুলো কবে গিয়ে আসলে সেগুলো ফল দেবে সেগুলো অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার। বুলবুল ভাই হয়তো চীনে গিয়ে কাজ করেছেন, ভুটানে গিয়ে কাজ করেছেন, বা একদম রুট লেভেলে যে দেশগুলো উঠে আসছে সেগুলোতে আস্তে আস্তে জায়গা গিয়েছে। বাংলাদেশ 25 বছর ধরে 26 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। সো বাংলাদেশকে এই সময়ের যে দাবি, এবং বাংলাদেশের ক্রিকেটের ধরনটা আসলে আলাদা অন্যান্য জায়গার চেয়ে। বুলবুল ভাই যেভাবে অস্ট্রেলিয়ায় দেখেছেন, বাংলাদেশ তো সেভাবে না। সো সেই জায়গাগুলোতে আসলে তিনি আমার মনে হয় যে পুরোপুরি ফেল করেছেন। জি জি। একজন পরিচালক রয়েছেন আসিফ আকবর, আপনাদের তো খুব ক্লোজ, কারণ সামনে কি একটা হয়েছিল আপনাদের মধ্যে ইস্যু ফুটবল ফেডারেশনের সাথে। ফাবে আমাদেরকে তাকিয়ে আছে, চিন্তা করছে কি বলবো আসলে। আসিফ আকবর আলোচিত এবং সমালোচিত দুটোই, ফুটবল ক্রিকেট নিয়ে কাজ করছেন, কাজ করতে গিয়ে ফুটবলের সাথে একটু ঝগড়া বাঁধিয়ে ফেলেছিলেন, এখন আবার সাকিব ইস্যুতে বেশ সরগরম। কেমন দেখলেন ওনার কাজ? না, উনি ক্রিকেট, আমি এটা বিভিন্ন সময় বলেছি, লিখেছি যে উনি তো আসলে বোর্ড ডিরেক্টর কীভাবে হয়েছেন তিনি নিজেও জানেন না ডেফিনেটলি, কারণ বাংলাদেশের হিস্ট্রিতে মনে হয় প্রথমবার একজন বোর্ড ডিরেক্টর দেশের বাইরে থাকা অবস্থায় বোর্ড ডিরেক্টর হয়ে গেছেন। তিনি আমেরিকা ছিলেন, শোটো নিয়ে ব্যস্ত ছিলেন, বোর্ড ডিরেক্টর হয়ে গেছেন অটোমেটিক, খুব ভালো। কিন্তু আসার পর যেটা হয়েছে যে মানে সত্যিকার অর্থে যেটা বলা যায়, তিনি যা করছেন বা যা বলছেন এটা একটা দায়িত্বশীল জায়গা থেকে কোনোভাবেই হতে পারে না। তিনি সময় অসময় তামিম ইকবালকে খোঁচা মারছেন, যেটা কখনোই সেটা কাম্য নয়। ঠিক আছে, আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাকের মতো করে খোঁচা মারা কাম্য নয়। আপনি ফুটবলের সঙ্গে একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে দিলেন। ওই দিন আমি খুব কড়া একটা লেখা লিখেছিলাম যে তিনি কথা নাই বার্তা একটা বলেছেন, তার যদি অভিযোগের জায়গা থাকে সেটা জানার একটা ওয়ে আছে। আমি পাড়ার চায়ের দোকানে যেভাবে ঝগড়া করি সেটা তো আপনি করতে পারেন না, একটা দায়িত্ব ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, সেটা ওজন আছে ভাই, আপনার সেটা বুঝতে হবে। সো এগুলো করতে গেলে আপনার দেশের সবচেয়ে বড় দুইটা ফেডারেশনের মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে ফেললেন, বা একটা মনোমালিন্যের জায়গায় একটা সুযোগ তৈরি করলেন। আপনি বিভিন্ন জায়গায় যে সাকিবকে নিয়ে এর আগে নানান সময় নানান কথা বলেছে, এখন যখন মানে ডুবন্ত তরি সেটা ভাসানোর জন্য এখন আবার সাকিবকে তার প্রয়োজন হচ্ছে, এবং আবার এখন উল্টো কথা বলছেন। আমি কালকে দেখছিলাম একটা টক শোতে, তাকে সঞ্চালক বলছেন যে ভাই আপনি আসলে কি বলেন, আপনার আগা মাথা কিছুই বুঝি না। তার কথা আসলে এরকমই, মানে আমি ওপেনলি বলছি। কিন্তু ওরা কাজ দেখেছেন কিনা, মানে এগুলো তো ব্যক্তি আসিফের কাজ দেখেছি, কাজ হলো তিনি বিভিন্ন মাঠ পরিদর্শন করেছেন, সেটা মানে দায়িত্ব নেওয়ার পর হেলিকপ্টার দিয়ে বান্দরবন থেকে ঠাকুরগাঁও কোথায় কোথায় গিয়েছেন, আমি জানি না সেগুলোতে আলটিমেটলি লাভ কতটা হবে বা কি হয়েছে। কিন্তু উনি তো বলছেন সেখানে ফুটবল সবকিছু দখল করে রেখেছে। আপনি এগ্রি করেন এটা? আই মিন এখানে এগ্রি করার কিছু নাই আসলে, বিকজ এগেইন আমি একটু বলতে চাই যে উনি একজন রেসপেক্টেড কালিগ আমাদের, উনি একটা ফেডারেশনে আছেন। সো আই উইল নেভার মেক এনি কমেন্ট, কোনো ব্যক্তি কমেন্ট করবোই না। অ্যাজ এ ফেডারেশনটা আমি বলি যে আমাদের সাথে ক্রিকেট বোর্ড বলে না, কোনো বোর্ডের সাথে কোনো ঝামেলা নেই আমাদের তরফ থেকে। এবং ওই যখন ইস্যুটা হয়েছিল তখন খেয়াল করে দেখেন ওটা কিন্তু একতরফা ছিল অনেকটা। সো ইট ইজ ফাইন, একটা ব্যক্তি একজন কমেন্ট করতে পারে। হ্যাঁ, আমরা চিঠি দিয়েছি, উই হ্যান্ডেল ইট প্রফেশনালি, যাকে বলে আমি যেটাই বলতে পারি। এবং এরপরে কিন্তু আমি রিসেন্টলি আপনার বিপিএল এর দুটো খেলাতে গিয়েছিলাম, আই ম্যাট হিম, আই মিন অ্যাবসলিউটলি ফাইন। সো আমরা চেষ্টা করি আমাদের ফুটবলে এখন যারা আছি জিনিসগুলিকে যতটুকু সম্ভব প্রফেশনালি করার জন্য। হয়তো আমরা সবসময় পারি না, বাট আমরা চেষ্টা করি মানে ব্যক্তিগত ওপিনিয়নটাকে সরিয়ে রাখতে ফেডারেশন পার্সপেক্টিভ থেকে আর কি। সো আমাদের কোনো অসুবিধা নাই ফর দ্যাট ম্যাটার। আর কোনো স্পোর্টসের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। মাঠের যেটা ইস্যু ওইটা তো আসলে নতুন কিছু না, বিকজ মাঠ তো আসলে মানে ইনফ্যাক্ট ওই একটা ইস্যুতে আমরা অন্য বোর্ডরা সবাই এক, যে আমরা সবাই মাঠ চাই। সো উই অ্যাকচুয়ালি সবাই একত্রিত হয়ে, আমার সভাপতি মহোদয় সবসময় এটা বলেছেন যে ক্রিকেট, ফুটবল, হকি সবাই একসাথে হয়ে গভর্নমেন্টের সাথে বসা উচিত, অ্যান্ড উই শুড হ্যাভ অ্যান ইভেন ডিস্ট্রিবিউশন।
মানে আমি একটা মাঠ নিয়ে 2-3 ফেডারেশন মারপিট করে তো লাভ নাই। আমার যদি 4টা মাঠ থাকে আমরা ভাগ করে নিই যে এটা আমার জন্য, এটা আপনার জন্য। হ্যাঁ, এখন আমি যে জায়গাটা নিব সেখানে হয়তো ক্রিকেট একটু সাফার করবে, তাহলে অল্টারনেটিভ কী আছে সেটা আমাকে চিন্তা করতে হবে। আবার যখন ক্রিকেট যেটা নেবে ওখানে ফুটবল সাফার করবে, সেটা অল্টারনেটিভ সেটা আমাকে চিন্তা করতে হবে। বাট এখানে ওই দর কষাকষি কিছু নাই। এখানে হচ্ছে দ্য সেম টেবিল সবাই বসে, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তো ফিক্সড, আপনি তো চাইলেই কালকে মাঠ বানাতে পারবেন না। সো আমার কী আছে আমরা সকলে জানি, সেটাকে নিয়ে ইভেনলি ডিস্ট্রিবিউট করে যার যেটা প্রায়োরিটি সেট করে খুব ইভেনলি করা যেতে পারে। এবং আমরা কিন্তু ওই মাইন্ডসেটে থাকি, আমরা ওই মাইন্ডসেটে থাকি সব ফুটবল যদি মাঠ নিয়ে থাকে এটা তাদের ক্রেডিট ভাই, আমি এটা বলেছি, এটা তাদের ক্রেডিট। তো তুমি কেন পারছো না, ক্রিকেট বোর্ড কেন পারছে না? সেটা তার কথা দিয়ে আমি আদায় করে কথা দিতে দিয়ে পারবো না। ঝগড়া করে তো হবে না, আপনার সেই দক্ষতা থাকতে হবে, আপনার সেই কূটনৈতিক দক্ষতা থাকতে হবে, সেটা যেমন ইন্টারন্যাশনাল থাকতে হবে, আপনার নিজের দেশের মধ্যে থাকতে হবে। ক্রিকেট তো বাংলাদেশের প্রধানতম খেলা এখন, তো তাহলে আপনি কেন পারছেন না? নিশ্চয়ই আপনাদের সেই ব্যর্থতা আছে। তো আপনি সেমিনারে গিয়ে আউট অফ দ্য ব্লু একটা কমেন্ট করে ফেললেন, সেভাবে তো আপনি পারবেন না। রনি, আমরা একদম শেষের দিকে আছি। ফাদ করিম, আপনাকেও অনেক ধন্যবাদ আসার জন্য। শেষ প্রশ্ন রনির কাছেই করব। আমরা কালকে থেকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, T20, আমরা নেই সেখানে আনফরচুনেটলি। বাংলাদেশের ক্রিকেটের ইম্প্যাক্টে আসলে এটা কোথায় দেখছেন আপনি, কোথায় গিয়ে দাঁড়াতে পারে? এটা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক, এবং 30 আমাদের কাজ কমে গেছে, আমাদের তো আরাম হয়ে গেছে। না, এটা এটা আমরা কখনোই চাই চাই না, না, আমরা ডেফিনেটলি চাই না। এবং আমি শিওর যে ওয়ার্ল্ড কাপ যখন শুরু হবে, যখন খেলাগুলো দেখবো, আমাদের ক্রিকেট অনুরাগী যারা আছেন, ক্রিকেট অনুসারী যারা আছেন, তারাও বাংলাদেশ দলকে ডেফিনেটলি মিস করবেন। আমি প্লেয়ারদের কথা জানি, তারা ডেভাস্টেটেড, অনেক প্লেয়ার, তারা খুবই হতাশ। এবং যেভাবে আমাদের যে কোনো মূল্যে ওয়ার্ল্ড কাপে খেলতে হবে ব্যাপারটা তা না, কিন্তু যেভাবে হয়েছে সেটা তবে যেই সরকারি আসুক, আমরা চাইবো যে আমাদের Definitely, এই তারা যেন সমস্যাগুলো। meet up ধন্যবাদ করে আরিফুল ইসলাম রনি, ধন্যবাদ ফাদ করিম আমাদের সাথে থাকার ধন্যবাদ জন্য। আপনাকে। খেলার আড্ডা আজকে এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।